শতাব্দীর পর শতাব্দী মানুষ মহাশূন্য বিজয় আর স্বর্গালোকে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। বহু শতাব্দী ধরে এই আকাঙ্ক্ষা স্বপ্নই ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি স্বপ্ন সত্যি করার নজিরবিহীন সুযোগ সৃষ্টি করেছে এবং স্বপ্ন সত্যি হয়েছে। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কাজাখস্তানে ট্রেন চলতে শুরু করার পর এক নতুন বিপ্লবের আলো ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে মানুষ নতুন যুগের সূচনার এই দিনের দিকে ফিরে তাকাবে। কিভাবে পৃথিবী ছেড়ে যেতে হয় মানব জাতি সেই শিক্ষা অর্জন করেছে। 1957 সালের 4 অক্টোবর মহাশূন্য যুগের উষা লগ্নের শুরু। সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামে মহাকাশযান উৎক্ষেপণ করে, যা আগেরগুলোর চেয়ে দ্রুতগতি সম্পন্ন। এটি এত দ্রুতগতি সম্পন্ন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে পিছু হটাতে পারেনি। রকেট ক্ষমতা ছড়া স্পুটনিক ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর রেডিও প্রেমীরা এই কৃত্রিম উপগ্রহকে সংকেত সংগ্রহের কাজে লাগাতেন। শব্দ সৃষ্টি ছাড়া এটি আর তেমন কিছু করেনি। মূলত স্পুটনিক পৃথিবীকে জানান দিয়েছিল যে আমি আছি। রাতের আকাশে অনেকেই হয়তো স্পুটনিক দেখার কথা মনে আছে, যদিও তারা অনেক বড় রকেট আকৃতির একটি বস্তু দেখেছেন যার পেছনে ছিল একটি লেজ। পৃথিবীতে স্পুটনিকের আওয়াজ যেন যুক্তরাষ্ট্রকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগত দিক থেকে ছিল এক ধাপ এগিয়ে। জাতীয় গৌরবের এই ব্যর্থতায় আমেরিকাকে অতি দ্রুত মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী করে তোলে। গড়ে ওঠে নাসার মতো একটি সরকারি প্রতিষ্ঠান। শুরু হয় মহাকাশে দৌড় প্রতিযোগিতা। মাত্র 1 মাস পর সোভিয়েতরা আরেকটি স্পুটনিক পাঠিয়ে আবারও নিজেদের শক্তি প্রমাণ করে। স্পুটনিক 2 ছিল আগেরটির চেয়ে 6 গুণ বড়। লাইকা নামে একটি কুকুর ছিল এর যাত্রী। পৃথিবীর কক্ষপথে লাইকা ছিল সর্বপ্রথম জীবন্ত প্রাণী। পৃথিবীতে ফিরে আসার সুযোগ না থাকায় লাইকা প্রাণ হারায়। মহাশূন্যে লাইকা মাত্র কয়েক ঘন্টা জীবিত ছিল, পরে শারীরিক বৈকল্যে মারা যায়। মহাশূন্য থেকে পৃথিবীতে কুকুরের নিরাপদ প্রত্যাবর্তন মহাকাশে মনুষ্য পরিভ্রমণের পথ সুগম করে দেয়। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের উদ্ভাবনী শক্তি এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্যাপসুল নির্মাণ করে। নাম দেয়া হয় ভোস্তক।
এর অর্থ পূর্ব। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 1961 সালের 12 এপ্রিল ভোস্তক 1 মহাশূন্যে একজন মানুষকে নিয়ে পৌঁছে যায়। এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর বাইরে এবং এর কক্ষপথে পৌঁছে। এভাবে মহাশূন্য দৌড় প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন জয়ী হয়। ভোস্তকের ভিতরে যে মহাকাশচারী তার মৃদু হাসির জন্য বিখ্যাত, তিনি ইউরি আলেক্সেভিচ গ্যাগারিন। Все работает отлично. Все отлично работает. Идем дальше. Заря-1. Вас слышу очень слабо. Самочувствие хорошее. Настроение бодрое. Продолжаю полет. Все идет хорошо. Машина работает нормально. Корабль функционирует нормально. Вижу Землю через иллюминатор взора. Заря-3. Какие параметры моей траектории? Привет блондину. Я чувствую себя великолепно. Очень хорошо. Продолжаю полет. Я над Америкой. Передал телеграфный сигнал. Слышу вас хорошо. Полет идет по плану. বুলেটের চেয়েও দ্রুতগতি সম্পন্ন ফ্লাইটে বসে মায়ের কথা মনে পড়ে ইউরির। সন্তানকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির একজন অংশীদার জানতে পেরে মা কি বলেছিলেন। মহাকাশে অবস্থানকারী ইউরি লেফটেন্যান্ট থেকে মেজর পদে উন্নীত হন। সোভিয়েত সংবাদ সংস্থা তাস মেজর ইউরি গ্যাগারিনের খবর খুব জোরালোভাবে রেডিওতে প্রচার করে। এর ফলে রাতারাতি তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। শেষ মুহূর্তে ফ্লাইটে কিছু বিপত্তি ঘটে। ভোস্তকের পিছনের অংশে সমস্যা দেখা দেয়। গ্যাগারিন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান। প্যারাসুটের সাহায্যে তিনি বেরিয়ে আসেন। এখন দাপ্তরিক মহাকাশ রেকর্ডের যোগ্যতা অর্জন করেছে তা গোপন রাখা হয়। গ্যাগারিনের সাফল্যের পর ভোস্তকের সাথে আরো অনেক মহাকাশ উড্ডয়ন রেকর্ড যুক্ত হয়। সামান্য পরিবর্তন করে আসে ভোস্ট ক্যাপসুল। 1965 সালে 18 মার্চ সোভিয়েত ইউনিয়ন নতুন একটি মহাকাশযান পাঠায়। একটি প্রজ্বলিত বাতাস প্রতিরোধের মাধ্যমে মহাকাশচারী অ্যালেক্সি লিওনভ প্রথম মানুষ যিনি ভোস্ট ক্যাপসুল থেকে বেরিয়ে মহাশূন্যে পরিভ্রমণ করেন। Ну что ж, Земля и в самом деле круглая.
মিনিট পর দেখি সবকিছু মারাত্মক ভুল। অ্যালেক্সি ছিলেন পরিশ্রান্ত এবং মহাশূন্যে তার যানটি শূন্য ছিল বলে তিনি আর থাকতে পারেননি। মহাকাশযানে বাতাস নির্গমনের মাত্র একটি ভাগ থাকায় তিনি তার জীবন রক্ষা করতে সক্ষম হন। 1957 থেকে 1965 সাল পর্যন্ত মহাকাশে সাফল্য অর্জনে সোভিয়েতরা তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিনীদের চেয়ে প্রায় সবসময়ই এগিয়ে ছিল। সম্পূর্ণ নতুন জেমিনি কর্মসূচির জন্য মাত্র কয়েক মাস। অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। 1961 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দশকের শেষ দিকে চাঁদে মানুষ অবতরণের জোরালো চ্যালেঞ্জ ঘোষণা করেন। সাফল্যের সাথে চন্দ্র অভিযানের সকল নৈপুণ্য অর্জনে আস্থা যোগানোই ছিল জেমিনির উদ্দেশ্য। এর মধ্যে যুক্ত ছিল অন্যতম নিপুণ রেইনডেবল এবং ডকিং মহাকাশযান। জেমিনি 8 অধিনায়ক নেইল আর্মস্ট্রং ও মহাকাশচারী ডেভ স্কট সর্বপ্রথম মহাশূন্যে মানুষবিহীন রকেট সহ অবতরণের জন্য নিযুক্ত হন। শেষ পর্যন্ত মার্কিনীরাই প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছিল। মহাকাশে অবতরণের পরপরই চুল খাড়া হয়ে যাবার মতো ঐতিহাসিক ঘটনার উন্মোচন হয়। সম্মিলিত মহাকাশযান বেলুন আকার ধারণ করে। নেইল আর্মস্ট্রং চাপ প্রয়োগ করে এটি সংশোধনের চেষ্টা করেন, কিন্তু সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহাশূন্য জটে আক্রান্ত জেমিনি মহাকাশযানের এই সমস্যা সম্পর্কে আর্মস্ট্রং ও স্কটের কোনো ধারণা ছিল না। এজিনের মধ্যে সমস্যার কারণে তারা নভোযান থেকে বিমুক্ত হন। অধিকতর হালকা মহাকাশযানটি উৎক্ষেপণের ফলে উৎক্ষেপণ শক্তি দৃশ্যত দ্বিগুণ হয়। অচেতন হওয়ার পূর্ব মুহূর্তে আর্মস্ট্রং পুনঃপ্রবেশ প্রক্রিয়া সচল এবং কক্ষপথে পড়ানো বন্ধ করেন। নভোচারীরা নিয়ন্ত্রণ ফিরে পেলেও অভিযানটি ব্যর্থ হয়। কঠোর গোপনীয়তায় সোভিয়েতরাও তাদের নিজস্ব বৃহদাকার চন্দ্রযান N1 নিয়ে কাজ করে। প্রথম পর্যায়ে 30টি মেশিনের সাহায্যে নির্ভুল সামঞ্জস্যপূর্ণ এক যান তৈরি করা হয়। চন্দ্রের চারদিকে উড্ডয়নকারী হিসেবে মহাকাশচারী অ্যালেক্সি লিওনভ ছিলেন প্রধান। এমনকি চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়ানো প্রথম মানুষও তিনি। এ সময় অপ্রত্যাশিতভাবে সোভিয়েতের প্রধান মহাকাশ পরিকল্পক সের্গেই করোলভ মারা যান। এর পরপরই সোভিয়েত মহাশূন্য কর্মসূচি ব্যাহত হয়। 1968 সালে N1 এর বিভিন্ন পর্যায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। এরপর মানুষবিহীন 4টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। বিলুপ্ত হওয়ার আগে বিশ্ব N1 চন্দ্র কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পারেনি। আমেরিকার চন্দ্রাভিযান কর্মসূচি ছিল বার্নার ভন ব্রাউনের শক্তিশালী স্যাটার্ন 5 রকেটের উপর নির্ভরশীল। 1968 সালে চন্দ্র প্রদক্ষিণে সোভিয়েতের জনপ্রিয়তায় ভীত হয়ে মার্কিনীরা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে।
মহাকাশে চন্দ্র অভিযানের কোনো সুনির্দিষ্ট পরীক্ষা ছাড়াই স্যাটার্ন ভি রকেট চন্দ্রকক্ষে মানুষ পরিবাহী অ্যাপোলো 8 ক্যাপসুলটি নিয়ে যায়। অ্যাপোলো 8-এর সদস্যরা ছিলেন ফ্র্যাঙ্ক বরম্যান, জিম লভেল ও বিল অ্যান্ডার্স। অতি দ্রুত পৃথিবী কক্ষ ছেড়ে মহাশূন্যের অন্য কোনো কক্ষপথে পৌঁছে যাওয়া তারাই প্রথম মানুষ। চন্দ্রকক্ষে একটি মাত্র ইঞ্জিন নিয়ে এটি ছিল প্রচন্ড ঝুঁকির একটি অভিযান। कोई नहीं है सर। ট্রান্সলুনার ইনসারশনের সাথে শেষ ইঞ্জিনটি পড়ে যাওয়ার সাথে সাথে অ্যাপোলো 8 চাঁদে অবতরণ করে। অ্যাপোলো 8 পাঠিয়ে মহাকাশ অভিযানে যুক্তরাষ্ট্র অনেক বেশি এগিয়ে গেছে। চাঁদের কক্ষপথে আসে, পৃথিবীর যেরকম মধ্যাকর্ষণ। অ্যাপোলো 8 চাঁদের পেছনের দিকে পৌঁছানোর পর এক সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। মহাকাশচারীরা এখন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা অবস্থানে। বড়দিনের পূর্ব মুহূর্তে কোটি কোটি মানুষ চাঁদ থেকে সরাসরি সম্প্রচার অবলোকন করে। অ্যাপোলো 8 মহাকাশ যাত্রীরা তখন বাইবেলের সৃষ্টিতত্ত্ব পাঠের মতো অকল্পনীয় কাজটি করেছিলেন।
আমরা সরাসরি কাছ থেকে দেখতেছি। ওই যে পৃথিবী দেখতে সবুজ চাঁদের পৃথিবীর এই পাশটা অন্ধকার। মহাকাশযানে অভিযান নিয়ন্ত্রণ কক্ষ হিউস্টনে ফিরে নেইল আর্মস্ট্রং কথা বলেছিলেন যে চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে তিনি এই মিশনের নেতৃত্ব দেবেন। 7 মাস পর অ্যাপোলো 11 1969 সালে 20 জুলাই নেইল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে পা রাখেন। মাইকেল কলিন্স মহাকাশযানে থেকে যান। মহাকাশচারীরা এই অভিযানের সাফল্যে নিজেদেরকে কেবল 50% সুযোগ দিয়েছিলেন। চন্দ্রাভিযানের সকল সাফল্যের ক্ষেত্রে এটি একটি অংশ মাত্র। এই যে দেখো চাঁদের মাটি আছে, এই যে পাথরের মতো। স্থির সমুদ্রের জন্য মহাকাশযানটি নিজের সঠিক স্থানে যেতে না পারার ফলে কম্পিউটার সংকেত দেয়। ঘরবাড়ির মতো বিশাল শিলাখণ্ডের উপর দিয়ে উড়ে যেতে যেতে নেইল অবতরণের জায়গা খোঁজেন। সমান জায়গা নেই, সব এত বড় বড়। অবতরণের মাত্র 1 সেকেন্ডের মধ্যে জ্বালানি শেষ হয়ে যায়। অবশ্য এজন্য তাদের প্রশিক্ষণ ছিল। এই যে স্টার্ট হয়েছে। ওই যে নামতেছে। Okay, I just checked getting back up to that first step, but it's adequate to get back up. Pretty good little jump. I'm at the foot of the ladder. The left foot beds are only